প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে আমি আলোচনা করছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা প্রশ্নপত্র নিয়ে। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো তুলে ধরেছি, যেগুলো পথের দাবি তোমাদের যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা এই প্রশ্নগুলো যদি ভালো করে প্রিপারেশন করো, তাহলে অবশ্যই 2025 বাংলা এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো গুরুত্ব হয়ে থাকবে। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে দেখো, আমি এমসিকিউ প্রশ্নগুলো তুলে ধরেছি। প্রথম প্রশ্ন দেখো, গিরিশ মহাপাত্রের সাথে অপূর্ব পুনরায় দেখা হয়েছিল। কোথায় দেখা হয়েছিল? এই প্রশ্নের অ্যান্সার হবে রেল স্টেশনে। এরপর চলো নেক্সটে 2 নম্বর প্রশ্ন, সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন একজন, কি ছিলেন? এর অ্যান্সার হচ্ছে চিকিৎসক। এরপর চলো নেক্সটে, গিরিশ মহাপাত্রের ট্যাঙ্কে পাওয়া গিয়েছিল, কি পাওয়া গিয়েছিল? এর অ্যান্সার হচ্ছে 1 টাকা ও গন্ডা 6 পয়সা পাওয়া গিয়েছিল। এরপর চলো নেক্সটে 4 নম্বর প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট নাম ছিল, কার নাম? এর অ্যান্সার হচ্ছে সব্যসাচী মল্লিকের নাম পলিটিক্যাল সাসপেক্ট হিসেবে। এরপর চলো 5 নম্বরের প্রশ্ন, পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল, কি দেখা গিয়েছিল? প্রথমে এর অ্যান্সার হবে তোর মুখের হল ঘরে 6 জন এক বাঙালি মোট ঘাট নিয়ে বসে আছেন। এটা এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে। এরপর চলো নেক্সট কোশ্চেন কি আছে, তেলের খনির কারখানায় মিস্ত্রিরা চাকুরির উদ্দেশ্যে গিয়েছিল। এর অ্যান্সার কোথায় গিয়েছিল? রেঙ্গুনে। এরপর চলো নেক্সট কোশ্চেন, বুড়ো মানুষের কথাটা শোনো, বুড়ো মানুষটি হলেন কে? এর অ্যান্সার হচ্ছে নিমাই বাবু। এরপর চলো নেক্সট কোশ্চেন, পুলিশ যার খোঁজে তল্লাশি করেছিল তিনি কে? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে একজন রাজদ্রোহী। এরপর চলো নেক্সটে, তোমার চিনতে নেই ঠাকুর, ঠাকুর বলতে এখানে বোঝানো হয়েছে, কাকে বোঝানো হয়েছে? অ্যান্সার তেওয়ারিকে বোঝানো হয়েছে। এরপর চলো নেক্সটে, গিরিশ মহাপাত্রের জামার রং ছিল কী রকমের? অ্যান্সার রামধনু রঙের। এরপর চলো নেক্সটে 11 নম্বর প্রশ্ন, সব্যসাচী নিজের নাম বলেছিলেন, কি বলেছিলেন? গিরিশ মহাপাত্র নিজের নাম বলেছিলেন কি? গিরিশ মহাপাত্র। এরপর চলো নেক্সটে 12 নম্বর প্রশ্ন, জগদীশ বাবু চটিয়া উঠিয়া কহিলেন, জগদীশ বাবু বলেছিলেন, কি বলেছিলেন? অ্যান্সার হচ্ছে দয়ার সাগর। এরপর চলো নেক্সটে 13 নম্বর প্রশ্ন, আপাতত ভামো যাচ্ছি কথাটা বলেছে, কে বলেছে? অ্যান্সার হচ্ছে অপূর্ব কথাটি বলেছে। এরপর চলো নেক্সটে 14 নম্বর প্রশ্ন, বাড়ির খবর সব ভালো তো? প্রশ্নটি করেছিল, কে করেছিল? এই প্রশ্নের অ্যান্সার হবে তলোয়ারকার। এরপর চলো নেক্সটে, তেলের খনির শ্রমিকরা বর্মা অয়েল কোম্পানি ছেড়ে রেঙ্গুনে এসেছিল, কারণটা কি? তাদের সেখানকার জল সহ্য হয়নি, অর্থাৎ এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট এটা হয়ে যাবে। এরপর চলো নেক্সটে 16 নম্বর প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শোক 16 আনা বোঝায় আছে। এখানে যার কথা বলা হয়েছে তিনি হলেন অ্যান্সার সব্যসাচী মল্লিক, বা যিনি গিরিশ মহাপাত্র নামে পরিচিত। এরপর চলো নেক্সটে 17 নম্বর প্রশ্ন, তবে এ বস্তুটি পকেটে কেন? বস্তুটি হলো অ্যান্সার গাঁজার কলকে। এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে গাঁজার কলকে। এরপর চলো নেক্সটে 18 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের বয়স হলো কত বছর ছিল? অ্যান্সার 30 থেকে 32 বছর। এরপর চলো 19 নম্বর প্রশ্ন, বামুনের ছেলে বাংলা লেখাপড়া শাস্ত্র টাস্ত্র সব কিছু শিখেছিলাম। এখানে যার কথা বলা হয়েছে সে হলো, এর অ্যান্সার হচ্ছে রামদাস তলোয়ারকার। এরপর চলো নেক্সটে, কোন এক অদৃষ্ট অপরিজ্ঞতা যা রাজবিদ্রোহীরা চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রইল। এখানে যার কথা বলা হয়েছে সে হলো, এখানে একজন বাঙালি যুবক রেঙ্গুনবাসী অপূর্ব হালদারের কথা বলা হয়েছে। এরপর চলো নেক্সটে, এগুলো সব এমসিকিউ প্রশ্ন, 20টি এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আমি তোমাদের তুলে ধরলাম। এরপরে চলো নেক্সটে আমরা আলোচনা করব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ এসিকিউ প্রশ্ন।
এখানে এসিকিউ প্রশ্ন কি আছে দেখুন। পলিটিক্যাল সাসপেক্ট বলতে কি বোঝায়? পলিটিক্যাল সাসপেক্ট বলতে কি বোঝায়, অ্যান্সারটা দেখে নাও। পলিটিক্যাল একটু বলতে বোঝায় রাজনৈতিক সন্দেহভাজন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সন্দেহভাজন ব্যক্তিকে এখানে পলিটিক্যাল সাসপেক্ট বলা হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গল্পে বিপ্লবী সব্যসাচী মল্লিককে উক্ত অভিধা দেওয়া হয়েছে। এরপরে 2 নম্বর প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট উক্তিটি ব্যক্তিটি তার নাম কি বলেছিল? রেঙ্গুন পুলিশের বড় কর্তা নিমাইবাবু নাম জিজ্ঞাসা করায় পলিটিক্যাল সাসপেক্ট তার নাম বলেছিল গিরিশ মহাপাত্র। এরপর চলো নেক্সটে, কাকে কি সন্দেহে আটকে রাখা হয়েছিল? এর অ্যান্সার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গল্পাংশে সব্যসাচী মল্লিকের পলিটিক্যাল সন্দেহবশত আটকে রাখা হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, কিন্তু শখ 16 আনা বজায় আছে কোন প্রসঙ্গে কে এমন উক্তি করেছিলেন? এই প্রশ্নের অ্যান্সার, গিরিশ মহাপাত্রের পোশাক ও বেশভূষার ব্যবহার প্রসঙ্গে রেঙ্গুন পুলিশ বড়বাবু নিমাই বাবু প্রশ্নোত্তরিত উক্তিটি করেছিলেন। এরপর চলো নেক্সটে, সব্যসাচীর চোখের দৃষ্টি দেখে কি মনে হয়েছিল? এই প্রশ্নের অ্যান্সারে, সব্যসাচী ছদ্মবেশী রাজদহী সব্যসাচী রং বেরঙের পোশাক নিজের ব্যক্তিত্বকে ঢেকে রাখতে পারলেও নিজের বুদ্ধিদীপ্ত চোখ দুটিকে লুকোতে পারেনি। তার জলাশয়ের মতো গভীর চোখ দুটি দেখে মনে হয়েছিল যে এর সঙ্গে খেলা অর্থাৎ ও কপটতা না করে সসম্ভ্রমে সরে দাঁড়ানো মঙ্গল। এই দৃষ্টির গভীরে যে ক্ষীণ প্রাণশক্তি লুকোনো আছে, মৃত্যুও সেখানে প্রবেশ করতে ভয় পায়। এরপর চলো নেক্সটে 6 নম্বর প্রশ্ন, সে যে বার্মায় এসেছে এ খবর সত্য। সে বলতে এখানে কার কথা বলা হয়েছে? সে বলতে এখানে ভারতের রাজদ্রোহী বিপ্লবী সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে। এরপর চলো নেক্সটে, ভামুনগরের উদ্দেশ্যে কে কাদের সঙ্গে রওনা হলো? এই প্রশ্নের অ্যান্সার হলো, অপূর্ব ভ্রমণনগরে উদ্দেশ্যে বিকেলে বেলা ট্রেনে আর্দালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদার সঙ্গে রওনা হলো। এরপরে 8 নম্বর প্রশ্ন, তুমি তো ইউরোপিয়ান নও, উক্তিটি বক্তাকে? প্রশ্নোদ্ধৃত উক্তিটির বক্তা হলেন বর্মার একজন পুলিশ সাব ইন্সপেক্টর মহাশয়। 9 নম্বর প্রশ্ন দেখো, এই সেই গিরিশ মহাপাত্র, এই সেই বলার অন্তর্নিহিত কারণ কি? এ প্রশ্নের উত্তর, পথের দাবি পাঠ্যাংশে আমরা দেখি অপূর্বের সঙ্গে গিরিশ মহাপাত্রের প্রথম সাক্ষাৎ হয়েছিল পুলিশ স্টেশনে। দ্বিতীয়বার অপূর্ব তাকে দেখে রেল স্টেশনে। গিরিশের বেশভূষা সম্পর্কে রামদাসকে যে বর্ণনা অপূর্ব দিয়েছিল, রামদাস তার ফলে এক নিমেষেই গিরিশকে চিনে ফেলে। সেই কারণে রামদাস প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করেন। 10 নম্বর প্রশ্ন, তিনি ঢের বেশি আমার আপনার কোন প্রসঙ্গে এমন উক্তিটি করা হয়েছে? এই প্রশ্নের উত্তরে দেখো, প্রশ্নোদ্ধৃত উক্তিটি যার সম্বন্ধে বলা হয়েছে তিনি হলেন ভারতীয় বিপ্লবী সব্যসাচী মল্লিক। ইংরেজের পুলিশ নিমাইবাবু অপূর্ব যত বড়ই আত্মীয় হন না কেন, দেশের জন্য আত্মনিবেদনকারী সব্যসাচী মল্লিক অপূর্বর কাছে বেশি আপনজন মনে হয়েছে। এরপরে 11 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল? গিরিশ মহাপাত্রের পকেট থেকে একটি লোহার কম্পাস, একটি কাঠের ফুটরোল, কয়েকটি বিড়ি, একটি দেশলাই ও একটি গাঁজা সেবনের কলকে। 12 নম্বর প্রশ্ন, তার লাঞ্ছনা, এই কালো চামড়ার নিচে কম জ্বলে না। বক্তা কোন লাঞ্ছনার কথা বলেছিল? এর উত্তরে, ফিরিঙ্গিদের দুর্ব্যবহারে প্রতিবাদ জানাতে গেলে স্টেশন মাস্টার বেশি লোক বলে অপূর্বকে স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিয়েছিল। এই লাঞ্ছনার কথা বক্তা অর্থাৎ অপূর্ব বলেছিল। 13 নম্বর প্রশ্ন, বড়বাবু হাসিতে লাগলেন, বড়বাবু হাসির কারণ কি? এই প্রশ্নের উত্তর,
গিরিশ মহাপাত্রের অদ্ভুত পোশাক ও আচরণ দেখে এবং মাথায় লেবুর তেলের গন্ধে থানার সকলের মাথা ধরে যায়। সে কারণে জগদীশবাবু তাকে ছেড়ে দেওয়ার কথা বললে বড়বাবু হাসতে লাগলেন। এরপরে 14 নম্বর প্রশ্ন, তেলের খনির কারখানা মিস্ত্রিরা কেন রেঙ্গুনে চলে এসেছিলেন? এর অ্যান্সারে বর্মা অয়েল কোম্পানিতে তেলের খনির কারখানা মিস্ত্রি কাজ করত। সেখানকার জল হাওয়া তাদের পক্ষে সহনশীল ছিল না, তাই তারা চাকুরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলে এসেছিল। এরপরে 15 নম্বর প্রশ্ন, কোন ঘটনা পরাধীন ভারতবর্ষে প্রায় নিত্য ঘটনা পরিণত হয়েছিল? এই প্রশ্নের উত্তরে পরাধীন ভারতবর্ষে দেশের জনসাধারণকে বিদেশি সাহেবদের অপমান, লাঞ্ছনা, অত্যাচারিত হওয়ার ঘটনা নিত্য ঘটনায় পরিণত হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি ছোট্ট গল্প থেকে। তোমরা এই প্রশ্ন ভালো করে প্রিপারেশন করবে, অবশ্যই এখান থেকে প্রশ্নের কমন পেয়ে যাবে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।